বন্ধুরা নমস্কার। যতরণ্য খুলুঙ্খা। এডিসি নির্বাচনের ফলাফলের প্রভাব কি বিধানসভা নির্বাচনে পড়তে পারে? অর্থাৎ 2026-এর এডিসি নির্বাচনের ফলাফলে যে দল জিতবে বা ভালো ফল করবে সে দল কি 2028-এর বিধানসভা নির্বাচনে খানিকটা হলেও এগিয়ে থাকবে? অর্থাৎ রাজ্যে ধরুন যদি এডিসিতে বিজেপি জিততে পারে, যদি বিজেপি ক্ষমতাসীন হয়, তাহলে বিজেপি কি 28-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে খানিকটা অ্যাডভান্টেজ পাবে? আবার ধরুন যদি ত্রিপুরা মাথা ক্ষমতায় ফিরে আসে এবং আগের তুলনায় বেটার রেজাল্ট করে এডিসি নির্বাচনে, যেটা সম্ভবত মার্চ এপ্রিলে হবে, তাহলে কি ত্রিপুরা মাথার আপনার আগামী নির্বাচনে কি বলবো যে ক্ষমতা বা নির্বাচনে ভালো রেজাল্ট করার বা গতবারের তুলনায় বেটার রেজাল্ট করার সুযোগ কি বেড়ে যাবে? যদি এবারের এডিসি নির্বাচনে সিপিএম কয়েকটি আসন দখল করতে পারে, সিপিএম তো এখন এডিসিতে শূন্য আছে, দীর্ঘদিন এডিসিতে ক্ষমতা ভোগ করার পর বা সবচেয়ে বেশি সময় ধরে এডিসিতে শাসন করার পর সিপিএম শূন্যে নেমে যায়, যেমন পশ্চিমবঙ্গে 34 বছর শাসন করা সিপিএম বিধানসভাতে বর্তমানে শূন্যে আছে, মানে একজনও এমএলএ নাই পশ্চিমবঙ্গের বিধানসভাতে সিপিএমের। তেমনি ত্রিপুরাতেও এডিসি বা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদে সিপিএমের একজনও এমডিসি নেই। তো এই অবস্থাতে সিপিএম ধরুন, আমি এটা বলছি, এটা হবেই গ্যারান্টি দিয়ে বলা যায় না, হবে না এটাও গ্যারান্টি দিয়ে বলা যায় না। যদি এবার বিজেপি এবং ত্রিপুরা মথার আপনার লড়াইয়ের মার প্যাচে কয়েকটি আসন দখল করতে পারে, তাহলে কি তারা বিধানসভাতে এগিয়ে থাকবে লড়াইয়ে? এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নগুলোর উত্তরও আছে। উত্তরটা কি? উত্তর এক কথায়, প্রভাব অবশ্যই পড়বে। কারণ হলো এডিসি বিরাট এলাকা, ত্রিপুরা রাজ্যের 2/3 এলাকা জুড়ে এডিসি, এবং এডিসি এলাকাতে প্রচুর সংখ্যক আপনার বিধানসভা কেন্দ্র রয়েছে, এমন অনেক জেনারেল সিট রয়েছে যেগুলোতে মানে এসটি রিজার্ভডও নাই, এসসি রিজার্ভডও না, জেনারেল সিট পিওরলি। এইরকম সিটের মধ্যেও কিছু কিছু এলাকায় এডিসির এলাকা রয়েছে। তো বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেই এডিসিতে যদি সিপিএম জিততে পারে তাহলে কি হবে? যদি ত্রিপুরা মাথায় ফিরে আসতে পারে কি হবে? যদি বিজেপি জিততে পারে কি হবে? হবে এটা যে তাদের যে কর্মী বাহিনীর মনোবল, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো একটি নির্বাচনে মনোবল। অনেকে বলে টাকা পয়সা সবচেয়ে বড় ব্যাপার, অনেকে মনে করে দিল্লির সাপোর্ট সবচেয়ে বড় ব্যাপার, অনেকে আরো অনেক কিছুকে সবচেয়ে বড় ব্যাপার বলে মনে করে। কিন্তু আমি বলি যে কোনোভাবেই টাকা এক নম্বর না, টাকা একটা গুরুত্বপূর্ণ হেল্প হিসেবে আপনার কাজে লাগে। আপনার দিল্লি হোক, মুম্বাই হোক, এই জায়গা সেই জায়গার নেতাদের সাপোর্ট, এটাও ফ্যাক্টর, কিন্তু বড় ফ্যাক্টর না, এক নম্বর ফ্যাক্টর না। এক নম্বর ফ্যাক্টর হলো যে দলের কর্মী বাহিনী, নেতা এবং কর্মী বাহিনীর মনোবল কোন অবস্থানে রয়েছে। যদি নেতা এবং কর্মী বাহিনীর মনোবল দুর্বল হয়ে যায়, তাহলে তাদের কাছে সমস্ত ব্যবস্থা থাকলেও তাদের পক্ষে ভালো রেজাল্ট করা সম্ভব হয় না। কারণ আত্মবিশ্বাসের অভাবে তারা তাদের কথাগুলো মানুষকে ঠিকভাবে বোঝাতে পারে না, সংগঠন ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক ভূমিকা পালন করতে পারে না, ফলে যেখানে তাদের জয়ের সম্ভাবনা ছিল সেখানেও তারা হেরে যায়। আর যাদের মনোবল অনেক শক্তিশালী, যেমন ধরুন আমি উদাহরণ হিসেবে আইপিএফটি এবং ত্রিপুরা মাথাকে দেখাচ্ছি। আইপিএফটি ছোট্ট দল, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবসময় জাতীয় দলগুলো ক্ষমতা থেকেছে, সবসময়। কখনোই ত্রিপুরা রাজ্যে কোনো আঞ্চলিক দল আপনার এককভাবে সরকার চালাতে পারেনি। সে কংগ্রেস প্রথম দিকে, কংগ্রেসের পরে সিপিএম দীর্ঘদিন, সিপিএমের পরে বিজেপি, এবার দেখেন কংগ্রেসও একটি জাতীয় দল, সর্বভারতীয় দল। সিপিএম সারা ভারতবর্ষে বিরাট সংগঠন না থাকলেও এখনও সে ন্যাশনাল পার্টি। আর বিজেপি তো ডেফিনেটলি ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি এবং ন্যাশনাল পার্টি।
তাহলে ত্রিপুরা রাজ্যে সবসময় ন্যাশনাল পার্টিগুলো ক্ষমতা ভোগ করেছে। তাদের সঙ্গে সহযোগী হিসেবে কখনো টিউজেস, কখনো আইপিএফটি, কখনো তীব্রামথা, এরা ক্ষমতা গেছে কিন্তু বড় দলের ছোট শরিক হিসেবে। এই অবস্থাতে আপনারা দেখেন এই যে আইপিএফটি ছোট্ট একটা দল, 30% মানুষের মধ্যে অল্প কিছু মানুষকে নিয়ে তৈরি করা একটি দল, আপনার পাহাড়ে এডিসিতে সিপিএমকে উৎখাত করে দিয়েছিল 2000-এর নির্বাচনে, আর 2018-তে ত্রিপুরা রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে আপনার অনেকে তো অনেকের ভূমিকা বলে, কিন্তু যদি প্র্যাকটিক্যালি যদি আপনি গবেষণা করেন তাহলে দেখবেন যে আইপিএফটির ভূমিকা নির্ণায়ক ভূমিকা ছিল। যদি আইপিএফটি সে সময়ে বিজেপির সঙ্গে জোট না করত, আইপিএফটি যদি আলাদাভাবে লড়াই করত, তাহলে অসম্ভব ছিল বিজেপির ক্ষমতায় আসা। যত নরেন্দ্র মোদী, অমিত শাহ যতই ঝাঁপিয়ে পড়ুন না কেন, কারণ হলো এই যে বিভিন্ন কেন্দ্রগুলোতে আপনার তিপ্রাসা ভোট বিজেপি পেয়েছিল, জেনারেল কেন্দ্রগুলোতে পর্যন্ত, সেটা সম্ভব হয়েছিল আইপিএফটির সমর্থনের কারণে। যদি আইপিএফটি সে সময় সমর্থন না করতো, ভোটগুলো যদি আলাদা হয়ে যেত, তাহলে হিসেব করে দেখুন অনেকগুলো কেন্দ্র রয়েছে যেগুলোতে বিজেপি কোনোভাবেই জিততে পারতো না। তাহলে আইপিএফটি, যার কাছে অর্থের অভাব, যার কাছে মানে বিরাট কোনো শক্তিশালী নেতা ছিল না, যার কাছে বিরাট কোনো সংগঠন তো বলতে কিছুই ছিল না বলা যায়, কি ছিল, শুধুমাত্র আবেগ ছিল আর ছিল আত্মবিশ্বাস, মনোবল ছিল। মনোবল এত ব্যাপক ছিল যে এই মনের জোরে তারা বাদ বাকি সমস্ত দলগুলোকে একেবারে মাটিতে ভুলুণ্ঠিত করে দিয়েছিল। বিজেপিকে বাধ্য করেছিল তাদের কাছে হাতে পায়ে ধরে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে জোটের মধ্যে নিয়ে আসতে। এই জোটের মধ্যে আইপিএফটিকে নিয়ে আসাটা বিজেপির জন্য প্রয়োজন ছিল, বিজেপির জন্য বাধ্যবাধকতা ছিল। তো ক্ষমতায় আসার জন্য এটা অত্যাবশ্যক ছিল। তো সেইটা হয়েছিল। আর তীব্রামথার ব্যাপারটাও দেখেন আপনারা, তীব্রামথার প্রতিষ্ঠাতা রাজ পরিবারের সন্তান হলেও তার কাছেও কিন্তু কোনো সংগঠন ছিল না। তার কাছে হয়তো রাজ পরিবারের যেহেতু টাকা পয়সা তো অবশ্যই ছিল, কোনো সন্দেহই নাই, কিন্তু একটা দলকে শূন্য থেকে তৈরি করে দলটাকে ক্ষমতা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যা দরকার রসদ, তা তো থাকার কথা না এই রাজ্যে কোনো রাজনৈতিক দলের, মানে আঞ্চলিক দলের কাছে। তাহলে তারাও কিভাবে আপনার অসম্ভবকে সম্ভব করেছে? সম্ভব করেছে মনোবলের দ্বারা। কেউ বলবেন যে বিজেপি সাহায্য করেছে, অমুক সাহায্য করেছে, তমুক সাহায্য করেছে, এগুলি যাই হোক যার যার বলার বলুক না কেন, কিন্তু আসল যে ফ্যাক্টর সেইটা ছিল মনোবল। মনোবলের কারণেই ইন্ডিয়ান আর্মি বড় বড় যুদ্ধে আপনার তার প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে, হাতে দুর্বল অস্ত্রশস্ত্র ছিল, মানে ওই রকম কোনো রসদ ছিল না, তারপরেও প্রতিপক্ষকে আপনার ধাক্কা মেরে পেছন দিকে ঠেলে দিয়েছে। তো যুদ্ধে মনোবল হলো সবচেয়ে বড় মানে হাতিয়ার। এবং মানে নির্বাচনী যুদ্ধটাও তো একটা এক ধরনের যুদ্ধ, অস্ত্রহীন যুদ্ধ। এটা মানে কথাবার্তার যুদ্ধ, এটা নীতি আদর্শের যুদ্ধ, এটা মতাদর্শের যুদ্ধ, কিন্তু যুদ্ধ তো ডেফিনেটলি। এই যুদ্ধেও মনোবলই হয় নির্ণায়ক। তো তার কারণে সিপিএম যদি কয়েকটি আসন পায়, বিজেপি যদি এডিসি জিততে পারে, বা তীব্রামথা যদি আরও বেশি আসন নিয়ে জিততে পারে, তাহলে সেই দলের যে ভালো রেজাল্ট করবে সেই দলের কর্মীদের, নেতাদের মনোবলটা অনেকটা বেড়ে যাবে। এবং এই আগামী 2 বছর তারা যদি সেই মনোবলটাকে ধরে রাখতে পারারই কথা, যে এগিয়ে যাবে এরপরে তার আর পেছন দিকে তাকানোর মতন কোনো কারণ নাই, তাহলে কিন্তু সেইটা তাদের অনেকটা প্লাস পয়েন্ট হবে। যেমন ধরুন 2021-এর এডিসি নির্বাচনে তীব্রামথা জেতার পরেই তাদের কর্মীদের মনোবল আকাশ ছোঁয়া হয়ে যায়। তারা এরপরে রাজ্য দখল করার স্বপ্ন দেখতে শুরু করে। সেই যে তাদের মধ্যে জুনুন, আবেগ, সেটা চলে আসে। সেইটার কারণেই কিন্তু 2023-এর বিধানসভা নির্বাচনে তারা এই পর্যন্ত ত্রিপুরা রাজ্যে যত আঞ্চলিক দল এসেছে তার মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়ে রাজ্যের প্রধান বিরোধী দলে পরিণত হয়েছিল। এবং পরবর্তী সময় যাই হোক তারা সরকারে গেছে। কিন্তু এই যে অস্বাভাবিক রেজাল্ট, ওইটা কিন্তু ওই 21-এর এডিসি নির্বাচনের রেজাল্টের ফলে তৈরি হওয়া দুর্দান্ত মনোবলের কারণে। তো এই কারণে আবার বিজেপি যদি ধরেন এবার ভালো রেজাল্ট না করতে পারে, তাহলে তার কর্মী বাহিনীর মনোবল ভেঙে যেতে পারে। তারা মনে করতে পারে যে এডিসিতে খারাপ রেজাল্ট করা মানে কি,
দল এইরকম চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছে না, আর তাহলে দলের ভবিষ্যৎ সংকটে পড়তে পারে। তাহলে কি হবে? তারা হয়তো অনেকেই ঘরের মধ্যে বসে যাবে, অনেকেই ধীরে ধীরে কণ্ঠস্বর আপনার কমিয়ে দেবে, মানে মনের মধ্যে একটা হতাশা চলে আসবে। আর ক্ষমতা হারানোর ভয় তো সাংঘাতিক ভয়। আমাদের রাজ্যের মধ্যে যেহেতু ক্ষমতা কেন্দ্রিকতা আপনার একটা মানে বাজে রোগের লক্ষণ, সেহেতু আপনার ক্ষমতা হারানোর ভয়টাও ভয়ঙ্কর ভয়। তো এই কারণে যত বেশি কর্মীদের মনের মধ্যে ক্ষমতা হারানোর ভয় ঢুকবে, তত বেশি করে তারা রাজনীতির ময়দান থেকে সরতে থাকবেন। কেউ ঘরে বসে যাবেন, কেউ বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ করবেন, আর কেউ হয়তো দলের মধ্যে কার্যক্রমে গেলেও নিজেকে যতটুকু সম্ভব হালকা হালকা করে মানে আছি আছি নাই নাই ভাবে করে রাখবে। তো তার কারণে এই আপনার 26-এর এডিসি নির্বাচন 2028-এর ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য অত্যন্ত ক্রুশাল, এবং তার প্রভাব যাই রেজাল্ট হোক না কেন, যে দলই ভালো রেজাল্ট করবে তার ইতিবাচক প্রভাব পড়বে, যে দল খারাপ রেজাল্ট করবে তার নেতিবাচক মানে নেগেটিভ রেজাল্ট প্রভাব পড়বে। প্রভাব অবশ্যই পড়বে, আপনার পক্ষেই পড়ুক আর বিপক্ষেই পড়ুক না কেন। তো সেদিক থেকেও এবারের এডিসি নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সবগুলো দলের জন্য, বিশেষ করে আইপিএফটি ঘুরে দাঁড়াতে পারে কিনা এটা এজন্য, সিপিএম ঘুরে দাঁড়াতে পারে কিনা এর জন্য, বিজেপি আপনার এগোতে পারুক আর না পারুক, যতটুকু যা আছে সেটাকে ধরে রাখতে পারে কিনা তার জন্য, আর তিপ্রা মথা এই যে এডিসি এলাকাতে নিজেকে এক এবং অদ্বিতীয় হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে কিনা। তাহলে এটা করতে গেলে তাকে বিজেপির আসন সংখ্যা আরো কমিয়ে দিতে হবে, আর নিজের আসন সংখ্যা অনেক বাড়াতে হবে। এটা করতে পারে কিনা সব কিছু দেখবো, আমরা নজর রাখবো, এবং রাজ্য রাজনীতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে এভাবে আলোচনা করতে থাকবো। ভালো থাকবেন সবাই। যতন খুলুমখা, সবাইকে নমস্কার।